আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি রুমানা শবনম, প্রভাষক রসায়ন বিভাগ সরকারি বাংলা কলেজ। আশা করি তোমরা ভালো আছো। প্রথম বর্ষ 2019-20 সেশনের যারা, তাদের সাথে আমার 11টা থেকে একটা ক্লাস শিডিউল। আমি সেই ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা একে একে জয়েন করবে এবং নিজের অ্যাটেন্ডেন্সটা অবশ্যই মেনশন করবে। আমরা গত ক্লাসে কলিগেটিভ প্রপার্টিজের 4টা প্রপার্টি আছে, তার মধ্যে 3টা প্রপার্টিজ নিয়ে ডিসকাশন করেছিলাম। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। উই ওয়ার লেফট উইথ অসমোটিক প্রেশার। আমাদের অসমোটিক প্রেশারটা নিয়ে আমাদের বাকি ছিল। তো আজকে আশা করছি আমি অসমোটিক প্রেশার এবং এই রিলেটেড যা কিছু আছে এই চ্যাপ্টারের, হোপফুলি ইনশাআল্লাহ বাই টাইম আমি এটা কমপ্লিট করব। তোমরা যদি বুঝতে না পারো কোনো কিছুতে, সেটা অবশ্যই, আমি আগেও বলেছি আবারও বলছি, অবশ্যই কমেন্ট বক্সে সেটা মেনশন করবে। আমি ডিউরিং দ্য ক্লাসের ফাঁকে ফাঁকে হয়তো একবার দুবার কমেন্টটা চেক করতে পারবো, তাহলে আমি এর মধ্যেই চেষ্টা করব লাইভেই অ্যান্সারটা বলে দেওয়ার। না হলেও অন্তত আমি কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিব। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমাদের টোটাল, আজকে আমাদের 14 তারিখ 1H এর ক্লাস। ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের 5টা টপিককে আমি ফোকাস করব। নাম্বার 1 হচ্ছে অসমোসিস, নাম্বার 2 হচ্ছে অসমোটিক প্রেশার, নাম্বার 3 ভ্যান হফস ল, নাম্বার 4 ভ্যান হফস থিওরি অফ ডাইলুট সলিউশন। দুটোই কিন্তু ভ্যান হফের, একটা হচ্ছে নরমালি একটা ভ্যান হফের থিওরি, আর একটা হচ্ছে ডাইলুট সলিউশনের জন্য পড়বো। আরেকটা হচ্ছে ভ্যান হফ ইকুয়েশন উইথ থার্মোডাইনামিক্স, অ্যাকচুয়ালি অন দ্য বেসিস অফ থার্মোডাইনামিক্স। যে থার্মোডাইনামিক্সের ভিত্তিতে যখন ভ্যান হফের সূত্রটা প্রমাণ করতে বলে, তখন আমরা কিভাবে করতে পারি। এর মধ্যে একটু বলে নেই, তোমাদের 2017-18 সেশনের যারা, তারা কিন্তু ফার্স্ট ইয়ারের এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল যে ভ্যান হফস থিওরি অফ ডাইলুট সলিউশন। অ্যাকচুয়ালি এভাবে আসেনি, প্রশ্নটা এমনভাবে ছিল যে ভ্যান হফের থিওরি থেকে আদর্শ গ্যাস সমীকরণ কি করে নির্ণয় করা যায়। মানে অ্যাকচুয়ালি ভ্যান হফের থিওরিটা আলটিমেটলি তিনটা থিওরি থিওরি 3টা পার্ট আছে। 3টা পার্টকে আলটিমেটলি যখন কম্বাইন করা হয়, তখন ওটা আদর্শ গ্যাস সমীকরণের ন্যায় একটা সমীকরণ সৃষ্টি করে। তো সেইটাই প্রমাণ এসেছিল 2017-18 সেশনে যারা ছিলেন তাদের ফাইনাল এক্সামে। সুতরাং দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, তোমরা মানে মিস করো না। আচ্ছা, তাহলে আমি একদম বিগিনিং থেকে শুরু করি, দ্যাট ইজ অসমোসিস থেকে আমি শুরু করি। অসমোসিস কি তোমরা ক্লাস 9-10-এই বায়োলজিতে অসমোসিসটা পড়েছো। অ্যাজ পার আই রিমেম্বার, বায়োলজিতে অসমোসিস আছে। অসমোসিসের বাংলাটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ বলতে আমরা কি বুঝাই? অভিস্রবণ বলতে বুঝাবে যদি আমরা একটা দ্রবণকে নেই, দুটো না, একটা দ্রবণকে নেই, তার সাথে ওই দ্রবণে ব্যবহৃত যে দ্রাবকটা, সেই দ্রাবককে রাখি এবং দুজনের মাঝখানে যদি একটি অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা স্থাপন করি, তাহলে দেখা যাবে যে কম ঘনত্বের দ্রাবক অধিক ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ আমাদের 9-10 এরকম একটা বায়োলজিতে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক ছিল যে একটা আলুর টুকরাকে কেটে আমরা ওটার মাঝখানে কিছুটা অংশ তুলে নিয়ে ওর মধ্যে চিনি রাখি, তারপরে সেটাকে পানির মধ্যে স্থাপন করি। কতক্ষণ পর দেখা যায় ওই চিনিটা ওই আলুর মধ্যে থেকে বাইরের পানিটা আস্তে আস্তে উঠে আসতেছে এবং এই মাঝখানে চিনিটা গলে যাচ্ছে। এটা কিসের বেসিসে হচ্ছে? ওই আলুটা একটা অর্ধভেদ্য ঝিল্লি হিসাবে কাজ করছে, আর মাঝখানে চিনিটা বাইরের দ্রাবক পানিটাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসছে। এটা দুটোই হতে পারে, দ্রাবক অধিক ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হয়, অথবা অধিক ঘনত্বের দ্রবণ অল্প ঘনত্বের দ্রাবককে নিচের দিকে আকর্ষণ করে। এভাবে আমরা অসমোসিসটাকে বলতে পারি। তাহলে অসমোসিসের সংজ্ঞায় যদি আমরা যাই, তাহলে সংজ্ঞাটাকে আমরা কি বলতে পারি? যে অর্ধভেদ্য কোনো ঝিল্লির
বা পর্দার সাহায্যে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহকেই অসমোসিস বলে। এভাবে আমরা অসমোসিসের সংজ্ঞাটা বলতে পারি। অসমোসিসের সংজ্ঞার পরেই চলে আসে অসমোসিস যদি আমরা একটা চিত্র আকারে প্রকাশ করি যে অসমোসিস অ্যাকচুয়ালি কেমন হবে। এই তো এর মাঝখানে ধরো আমরা একটা, এটাকে বলছি আমরা অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লি, যেটা অ্যাকচুয়ালি মানে খুব অল্প পরিমাণে দ্রাবক প্রবাহিত হতে পারে, দ্রবণা। এখানে যদি আমার দ্রাবক থাকে এবং এখানে ওই একই দ্রাবকের তৈরি দ্রবণ, যেমন ধরো এখানে দিয়েছি আমি পানি আর এখানে দিয়েছি চিনির পানি, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে যে দ্রাবক আস্তে আস্তে এদিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ দ্রবণের ঘনত্ব কমছে বা আয়তন বাড়ছে এবং দ্রাবকের আয়তন কমছে। এটা কি কারণে হয়েছে? অভিস্রবণের কারণে হয়েছে। ঠিক আছে, তাহলে অভিস্রবণ কি, অসমোসিস কি, অনেক সময় শর্ট কোয়েশ্চেনেও আসে বা 2 মার্কের কোয়েশ্চেনেও আসে অসমোসিস বলতে কি বুঝো। ইন দ্যাট কেস প্লিজ ডোন্ট ফরগেট টু ইউজ দিস ফিগার অবশ্যই মেনশন করবে, ডিপেন্ডস অন দ্য মার্কস। 1 মার্কের কোয়েশ্চেন হলে ইউ ক্যান অ্যান্সার দ্য স্পেসিফিক অ্যান্সার অনলি। ঠিক আছে, কিন্তু যখনই কোয়েশ্চেনটা 2 মার্কের হবে অবশ্যই ট্রাই টু অ্যাড সাম ফিগার, অথবা যদি কোনো গাণিতিক প্রকাশ থাকে সেই গাণিতিক প্রকাশটাকে অ্যাড করে দিবে, তাহলে মার্কস নিশ্চিতভাবে ফুল মার্কস আশা করা যায়। এবার আমরা একটু চলে যাই, অসমোসিস তো হলো, এবার আমরা একটু চাই অসমোটিক প্রেসার। বাংলায় ওকে, এটাকে সংক্ষেপে পাই দ্বারা প্রকাশ করা হয়। সংক্ষেপে এটাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আমরা অসমোটিক প্রেসার বলতে কি বুঝি। দেখো, যখন অসমোসিস হচ্ছে তখন একটা চাপ সৃষ্টি হচ্ছে, তাই না? দ্রবণে কার প্রতি চাপ সৃষ্টি হচ্ছে? দ্রবণের প্রতি, কারণ দ্রাবক ওইদিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং দ্রবণের প্রতি একটি চাপ সৃষ্টি হচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি না যে দ্রাবক দ্রবণের দিকে আসুক, আমি অসমোসিসটাকে ঠেকাতে চাচ্ছি, আটকাতে চাচ্ছি। যদি আটকাতে চাইলে দ্রবণের উপরে আমি যদি একটু হাই প্রেসার ক্রিয়েট করি যাতে দ্রাবক এদিকে না আসতে পারে, ওকে, দ্রাবক যেন না আসতে পারে, এই জন্য আমি দ্রবণের উপর একটা হাই প্রেসার ক্রিয়েট করলাম। এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে বলছি আমি অসমোটিক প্রেসার বা অভিস্রবণীয় চাপ। মানে যেই চাপটা প্রয়োগ করে অসমোসিস বা অভিস্রবণটাকে বন্ধ করা যাবে বা ঠেকানো যাবে, সেই চাপটাকে বলছি আমি অসমোটিক প্রেসার। তাহলে আমরা যদি গুছিয়ে সংজ্ঞা আকারে যদি প্রশ্ন আসে যে অসমোটিক প্রেসার বলতে কি বুঝো, তাহলে অসমোটিক প্রেসার আমরা কি লিখতে পারি? কোনো দ্রবণকে এক্ষেত্রে কিন্তু একটা কথা খুব খেয়াল করবা সবসময়, অবশ্যই অসমোসিসের সাথে অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা সেই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা সংজ্ঞা দিচ্ছি তোমাদেরকে। অসমোটিক প্রেসার কোন দ্রবণকে অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা দ্বারা পৃথক রেখে স্বতঃস্ফূর্তভাবে দ্রাবকের অনুপ্রবেশ বন্ধ করতে যে পরিমাণ চাপ প্রয়োগ করতে হয় তাকে ওই দ্রবণের অসমোটিক প্রেসার বলে। অর্থাৎ আমি কি বলছি যে এটা যাতে দ্রাবকটা যাতে দ্রবণের দিকে না আসতে পারে, এটা আটকে রাখতে যে প্রেসারটা আমি ক্রিয়েট করব সেই প্রেসারটাই হচ্ছে আমার এই দ্রবণের জন্য অসমোটিক প্রেসার। ওকে,
অসমোটিক প্রেসারকে আমরা একে পাই দ্বারা প্রকাশ করা হয়। পাই পাই তো আমরা সবাই জানি ম্যাথমেটিক্যাল টার্ম। ওকে, আচ্ছা তাহলে অসমোটিক প্রেসার কি, এটা কিভাবে এই সংজ্ঞাটা আমরা দেখলাম। আচ্ছা এটার একটা একটু চিত্র দেখে নেই আমরা, যে একটা চিত্রের মাধ্যমে দেখো ইজি হয় জিনিসটা। ওই যে একটু আগে বললাম না, একটা কোয়েশ্চেন যদি 1 মার্কের জন্য আসে সেক্ষেত্রে শুধু সংজ্ঞা দিয়ে আমরা সীমাবদ্ধ রাখতে পারি, কিন্তু যখনই কোয়েশ্চেনের ভ্যালু অ্যান্সারের ভ্যালু লাইক 2 মার্কস হয় বা 3 মার্কস হয়, ডেফিনেটলি উইথ দ্য definition you have to add some figure, you have to add some mathematical terms, এগুলো একটু দেখাতে হবে। হ্যাঁ, সো অসমোসিসের ক্ষেত্রেও আমরা সেটাই দেখাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে একটা চিত্র আকারে প্রকাশ করি তাহলে দেখা যায় এরকম একটা ইউ আকৃতির টিউব নেওয়া হয়, যার মাঝখানে অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা দেওয়া আছে। এর এক পাশে নিয়েছি আমি দুজনের গায়ে পিস্টন আছে, কেমন? আচ্ছা, দুজনের মধ্যেই ধরো এর এক পাশে আমি নিলাম দ্রবণ, আর এক পাশে দ্রাবক, এক পাশে দ্রবণ। ধরে এর পাশে নিয়েছি আমি দ্রবণ আর এ পাশে নিয়েছি দ্রাবক। এর মাঝখানে কি আছে? একটা ঝিল্লি বা পর্দা, যেটা অর্ধভেদ্য, রাইট? এখন দুজনকে পিস্টন আছে, দেখো পিস্টন দিয়ে নরমালি কি হয়, আমি যদি এভাবে রেখে দিই, দুজনকে সমান পরিমাণ নিয়েছি, নরমালি কি হবে, এই ঝিল্লির মধ্যে থেকে এই দ্রাবক কি করতে চাইবে, এদিকে ধাবিত হতে চাইবে, তাই না? অর্থাৎ দ্রাবকের সাইজ, আয়তনটা কমে যাবে, ভলিউমটা কমে যাবে এবং দ্রবণের ভলিউমটা বেড়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি এর উপর প্রেসার ক্রিয়েট করি, যদি আমি পিস্টন দিয়ে প্রেসার ক্রিয়েট করি, পিস্টন দিয়ে প্রেসার ক্রিয়েট করি এই পাশে দ্রবণের পাশে, কেননা দ্রাবকই তো দ্রবণে আসবে, দ্রবণ তো যাবে না। সুতরাং দ্রবণের মধ্যে যদি আমি পিস্টনের প্রেসার ক্রিয়েট করি, অর্থাৎ পিস্টনটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম, কেননা চাপ বাড়িয়েছি, রাইট? এখান থেকে চাপ বাড়িয়েছি, এখানে আমি প্রেসার ক্রিয়েট করেছি, রাইট? প্রেসার ক্রিয়েট করি যাতে এই দিকে দ্রাবক আসতে না পারে। দ্রবণের আয়তনের উপর আমি চাপ প্রয়োগ করলাম, যার ফলে দ্রাবক এই দিকে আসতে না পারে। এই যে চাপটা আমি প্রয়োগ করলাম, যে পরিমাণ চাপটা প্রয়োগ করে আমি এই অসমোসিসটাকে আটকে দিলাম, সেই চাপটাই হচ্ছে আমার অসমোটিক প্রেসার, সংক্ষেপে পাই। এই হচ্ছে আমাদের অসমোসিস এবং অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের আজকে নেক্সট টপিক হচ্ছে ভ্যান টপস ইকুয়েশন, এটাও অসমোসিস রিলেটেড। আচ্ছা, আমি জাস্ট একটু কমেন্ট বক্সে চেক করব তোমাদের এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা দেখার জন্য। ওকে, আমি এখানে কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, সুতরাং আমি আমার নেক্সট টপিকে চলে যেতে পারি। নেক্সট টপিক ওয়াজ ভ্যান টপের সূত্র। ভ্যান টপের সূত্রটাও অসমোসিসের ভিত্তিতে, অসমোটিক প্রেসারের উপর ডিপেন্ড করে। উনি 3টা সূত্র দিয়েছেন। 3টা সূত্র ঘটনাক্রমে আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে বয়েল, গেলুসাক এবং অ্যাভোগাড্রো সূত্রের সাথে বেশ মিলে যায়, এবং এই জন্যই ভ্যান টপের সূত্র থেকে আলটিমেটলি আদর্শ গ্যাস সমীকরণের একটা প্রতিপাদন করা যায়, যেটা বললাম যে আগের বারের পরীক্ষায় এসেছে, ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল ফর 5 মার্কস, অ্যাজ ফার আই রিমেম্বার 5 মার্কসের জন্য এসেছে। সুতরাং আমরা আজকে ভ্যান টপের সমীকরণটা শুরু করি। প্রথমেই যাই ভ্যান টপের প্রথম সূত্র। ভ্যান টপের প্রথম সূত্র উনি কি বলেছেন, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রবণে, মানে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, মানে দ্রবণটা অবশ্যই অনুদ্বায়ী হতে হবে। টার্মস গুলো খেয়াল করো, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে? এইগুলো থাকবে। দ্রবণের ক্রাইটেরিয়া কি? অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য।
তাহলে কি বলছি, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রবণের অর্থাৎ অনুদ্বায়ী তড়িৎ তড়িৎ অবিশ্লেষ্য কঠিন লবণের লঘু দ্রবণের অসমোটিক চাপ তার দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটির সমানুপাতিক হবে। মোলার ঘনমাত্রা কি, মোলারিটি কি, এগুলা কি কিছু মনে আছে? আচ্ছা, এখানে একটা টার্ম একটু ভুল করেছি, তড়িৎ অবিশ্লেষ্য না, তড়িৎ বিশ্লেষ্য, আমি বাই মিস্টেক লিখে ফেলেছি। তাহলে আমরা কি বলেছি, স্থির তাপমাত্রায় কোনো অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ পাই তার মোলার ঘনমাত্রার সমানুপাতিক। মোলার ঘনমাত্রা যদি সি মোল পার লিটার হয়, অসমোটিক প্রেসারকে যদি আমরা পাই বলি এবং মোলার ঘনমাত্রাকে যদি সি মোল পার লিটার হয়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল pi varies c or pi equals to k c। এখানে k টা কি আমার সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এবার আমরা একটু পুরানো নলেজে চলে যাই। লাইক সি জিনিসটা কোত্থেকে আসে, ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা হচ্ছে একক আয়তনের মোল সংখ্যা, রাইট? তার মানে সি কে বলা যায় হচ্ছে n বাই ভি। তাহলে পাই কে কি বলতে পারি, কে n বাই ভি। এখানে যদি মোল সংখ্যা 1 হয় তাহলে হবে পাই ইকুয়ালস টু কে বাই ভি ইফ n ইকুয়ালস টু 1। তাহলে পাই ভ্যারিজ 1 বাই ভি, এই কথাটা বলা যায় কিনা দেখো, পাই ভ্যারিজ 1 বাই ভি। এবার আমরা একটু আমাদের পুরানো নলেজে চলে যাই। বয়লের সূত্র, বয়লের সূত্রে কি ছিল? বয়লের সূত্রের তাপমাত্রা স্থির ছিল, রাইট? এখানে ফার্স্টেই বলে নিয়েছি আমি স্থির তাপমাত্রা। ও এখানে এটা টার্মটা মেনশন করে দিই, এগুলো হচ্ছে শর্ত, এই সূত্রটা শর্ত। স্থির তাপমাত্রা বয়লের সূত্রেও তাই ছিল, স্থির তাপমাত্রা। তাহলে স্থির তাপমাত্রায় আমরা কি কি জানতে বয়লের সূত্রে, যে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার আয়তনের আয়তন পরিবর্তনের ব্যস্তানুপাতিক। তাহলে পাই ভ্যারিজ 1 বাই ভি, এখানে যদি আমরা বয়লের সূত্রের সাথে একটু কানেক্ট করি, বয়লের সূত্রটা কি ছিল? পি ভ্যারিজ 1 বাই ভি। দেখো তো এই দুটো প্রায় সেম সেম হচ্ছে কিনা। তাহলে এভাবেই আমরা ব্যান্টফের ফার্স্ট সূত্রটা থেকে আমরা বয়লের সূত্রকে কানেক্ট করতে পারি, কোরিলেট করতে পারি। এবার চলে যাই আমরা ব্যান্টফের দ্বিতীয় সূত্র। এই টার্ম দুটো আমি লিখে রাখছি কারণ এই টার্ম দুটো আমার সেকেন্ড সূত্রেও লাগবে, ঠিক আছে? কি বলেছে এরপরেরটা হচ্ছে, স্থির ঘনমাত্রায় কোনো দ্রবণের অস্ফটিক চাপ বা অস্ফটিক প্রেসার তার পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির ঘনমাত্রা অর্থাৎ কনস্ট্যান্ট কি থাকবে আমার, সি। তাহলে তার অস্ফটিক চাপ পাই তার পরম তাপমাত্রার সমানুপাতিক, পাই ভ্যারিজ টি, পাই ইকুয়ালস টু কে টি। আচ্ছা, এবার আমরা একটু আমাদের গেলুসাকের সূত্রে চলে যাই। গেলুসাকের সূত্রে কি ছিল? পি ভ্যারিজ টি, রাইট? p1 বাই t1 p1 বাই t1 ইকুয়ালস টু p2 বাই t2, এরকম একটা সূত্র আমরা গেলুসাকের পড়েছি, এইচএসসি লেভেলেও পড়েছি, আবার ফার্স্ট ইয়ারের গ্যাসীয় অবস্থা চ্যাপ্টারটাতেও আমরা পড়েছি, রাইট? তাহলে পি ভ্যারিজ টি এর সাথে এটা কানেক্ট করলো। তাহলে এইভাবে আমরা সেকেন্ড লটাকে ফিক্স করতে পারি যে অসমোটিক প্রেসার তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পাই ভ্যারিজ কে টি। আর এটাকে আমরা গেলুসাকের সূত্রের সাথে কোরিলেট করলাম পি ভ্যারিজ টি এর সাথে। এবার আমরা আমাদের থার্ড লতে চলে যাই। থার্ড লটা একটু ডিফারেন্ট। থার্ড লতে কি বলেছি, স্থির তাপমাত্রায় এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হয়েছে। এই যে শর্তগুলো দিয়েছিলাম প্রথম সূত্রের জন্য তার থেকে নতুন একটা কিছু অ্যাড হয়েছে। স্থির তাপমাত্রায় সম আয়তনের মোলার কোন সম আয়তনের সমসংখ্যক মোল পরিমাণ বিভিন্ন দ্রবীভূত থাকলে ওই সকল দ্রবের অসমোটিক প্রেসার এক হবে। অর্থাৎ কি বলছি আমরা, স্থির তাপমাত্রায়
সম আয়তনে সমসংখ্যক অণু বা পরিমাণ, সমসংখ্যক অণু বা মোল পরিমাণ, সমসংখ্যক অণু বা মোল পরিমাণ বিভিন্ন দ্রব্য আমি কিন্তু অসমোটিক প্রেসারটাকে একটু সংক্ষেপে ওপি লিখেছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, জাস্ট টু সেভ দ্য টাইম। ওকে, তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা করলাম। দেখো এই সূত্রটার সাথে অ্যাভোগাড্রোর সূত্রের কিন্তু মিল আছে। অ্যাভোগাড্রোর সূত্রে কি ছিল? স্থির তাপমাত্রায় সমসংখ্যক সম আয়তনের গ্যাসে ছিল N1 V1 V ভ্যারিস N, তাই না? আয়তনের সাথে তার পরিমাণ মোল সংখ্যা সমানুপাতিক ছিল। আর এখানে বলেছি বিভিন্ন দ্রব্য দ্রবীভূত থাকলে তাদের প্রত্যেকের অসমোটিক প্রেসার পরস্পর সমান হবে। এইভাবে আমরা 3টা সূত্রকে এক করলাম, 3টা সূত্রই শেষ করলাম। এটা অ্যাভোগাড্রোর সূত্রের সাথে মিলে যায়। অ্যাভোগাড্রোর সূত্রে ছিল V ভ্যারিস N, এরকম একটা সূত্রের সাথে আমরা এটাকে ম্যাচ করলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এবার 3টা সূত্রকে এক চোখে দেখি তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি? দেখো তো, pi varies 1 by v, pi varies t, আবার pi varies v varies n, right? or pi varies, তাহলে আমরা আলটিমেটলি এই দুটোকে যদি এক করি আলটিমেটলি এরা কেমন একটা সূত্রে দাঁড়াবে দেখো তো। pi equals to আবার ফার্স্টেও করেছিলাম আমরা pi varies c, 3টা করেছি, রাইট? সবগুলোকে এক করলে আমরা দেখতে পাই এটা লাগবে না, pi varies c এবং pi varies t, মানে সূত্র 1 এবং 2 যদি এক করি তাহলে c k t, এটা হচ্ছে আমার সমানুপাতিক ধ্রুবক, pi equals to c k t। আবার c equals to আমরা কি জানি? c কে আমরা কি বলতে পারি? n by v, তাই না? আবার k এর বদলে যদি আমরা গ্যাসীয় মূলক r নেই তাহলে c r t, pi equals to c r t। আবার c equals to n by v r t or pi v equals to n r t। এটা অনেকটা pv equals to n r t মতো হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে ভ্যান টফের সূত্র 3টার আলটিমেটলি ভ্যান টফের সূত্র 3টাকে যদি আমরা এক্সপ্লেইন করি তাহলে সেটা আদর্শ গ্যাস সমীকরণের সূত্রের সাথে মিলে যায়। এভাবেই আমরা ভ্যান টফের সূত্রের সাথে আদর্শ গ্যাস সমীকরণের সূত্রকে প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভ্যান টফের সূত্র বা সমীকরণ শেষ করলাম। এরপরে একটা কোয়েশ্চেন আসে প্রায়, টেম্পারেচারের সাথে অসমোটিক প্রেসারের সম্পর্ক। এটা অনেকটা 2 মার্কসের কোয়েশ্চেন হয়। টেম্পারেচার বাড়ালে অসমোটিক প্রেসার বাড়বে কি বাড়বে না? টেম্পারেচারের সাথে অসমোটিক প্রেসারের অ্যাকচুয়ালি কি রিলেশনশিপ? হ্যাঁ, ঘটনা হচ্ছে টেম্পারেচার বাড়লে অবশ্যই অসমোটিক প্রেসার বাড়বে, কিন্তু কেন বাড়বে? অসমোটিক প্রেসারের সাথে টেম্পারেচারের কি সম্পর্ক, কেন বাড়ছে? অসমোটিক টেম্পারেচার যখন বাড়ে তখন কি হয়? আয়নিত অণু পরমাণু বা আয়ন যেই থাকুক না কেন তাদের কি বেড়ে যাচ্ছে? গতিশক্তিটা বেড়ে যাচ্ছে। তারা কি হচ্ছে? দ্রুত গতিতে, আগের চেয়ে বেশি গতিতে ছোটাছুটি করছে এবং তারা কি করছে? ঝিল্লির উপরে চাপ প্রয়োগ করছে। দ্রাবক অণুগুলো ঝিল্লির উপরে চাপ প্রয়োগ করছে যেন দ্রবণের দিকে যেতে পারে তারা। তাহলে এই ধাক্কাটাকে আটকাতে যেন তারা না আসতে পারে, ডেফিনেটলি আমাকে দ্রবণের উপর অধিক চাপ প্রয়োগ করতে হয়, পিস্টনটাকে দ্রবণের উপর অধিক প্রেসারাইজ করতে হয়, যার ফলে যেন দ্রাবক অণুগুলো না আসতে পারে। এই জন্য বলা হয় যে টেম্পারেচার বাড়ালে অসমোটিক প্রেসারও বৃদ্ধি পায়। আরেকটা কোয়েশ্চেন থাকে, সেটা অনেকটা এটাও 2 মার্ক টাইপের কোয়েশ্চেন থাকে, যে সোডিয়াম ক্লোরাইড এর জন্য অসমোটিক প্রেসার চিনির পানি বা
গ্লুকোজ ওয়াটারের জন্য অসমোটিক প্রেসারের যদি এটা x হয় তাহলে এটা হয় 2x পরিমাণ, মানে অলমোস্ট দ্বিগুণ। কিন্তু কেন? আচ্ছা, এটা জিনিসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে আগে চিনির পানি বা গ্লুকোজ ওয়াটার যাই বলি না কেন আমরা, এরা যখন পানিতে দ্রবীভূত হয় এরা অণু আকারেই দ্রবীভূত হচ্ছে। সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হচ্ছে তখন সোডিয়াম ক্লোরাইড দুটো আয়নে কনভার্ট হচ্ছে, দুটো আয়নে ডিসোসিয়েট করছে, ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে সোডিয়াম আয়ন, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, অর্থাৎ একটা হচ্ছে Na+ আয়ন আর একটা হচ্ছে Cl- আয়ন, রাইট? সোডিয়াম ক্লোরাইড মিন্স এই দুটো আয়ন। তাহলে প্রত্যেকটা আয়নের জন্য অসমোটিক প্রেসার আলাদা আলাদা হবে, যেহেতু এটা একটা কলিগেটিভ প্রপার্টিজ, এবং কলিগেটিভ প্রপার্টি কি হয়, সংখ্যার উপরে নির্ভর করে, সুতরাং ডিপেন্ড করবে নাম্বারের উপর। যেহেতু এর মধ্যে আয়ন কম্পারেটিভলি চিনি বা গ্লুকোজ ওয়াটার পরিমাণের চেয়ে ডাবল আছে, সুতরাং অসমোটিক প্রেসার অলমোস্ট ডাবল হবে। এদিকে অসমোটিক প্রেসার বেড়ে যাচ্ছে বলে কিন্তু আদার্স কলিগেটিভ প্রপার্টির উপরেও এফেক্ট করবে। কিরকম এফেক্ট করবে? যেমন দেখা যাবে যে সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি কম্পারেটিভলি, সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক আর চিনি স্ফুটনাঙ্কর মধ্যে পার্থক্য হবে। আবার সোডিয়াম ক্লোরাইডের হিমাঙ্ক আর চিনির হিমাঙ্কের মধ্যে পার্থক্য হবে। দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক উচ্চ হবে এবং চিনির স্ফুটনাঙ্ক কম হবে। আবার সোডিয়াম ক্লোরাইডের হিমাঙ্ক কম হবে, চিনি বা গ্লুকোজ ওয়াটারের হিমাঙ্ক বেশি হবে। এভাবে আমরা কলিগেটিভ প্রপার্টি একটাকে আরেকটার সাথে করে নিতে পারবো। কলিগেটিভ প্রপার্টি যে কোনো একটা দেখা দিলে বাকি তিনটাও অটোমেটিক রিভিল করবে, এটা আমি আমার লাস্ট ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে ভ্যান টফের সমীকরণের আরেকটা টার্ম পড়বো, সেটা হচ্ছে ভ্যান টফের লঘু দ্রবণ তত্ত্ব। একটু আগে আমি লিখেছিলাম ভ্যান টফস ল ফর ডাইলিউট সলিউশন। Van 't Hoff law না, actually এটা theory for dilute solution। ডাইলিউট সলিউশন বলতে আমরা কি বুঝাচ্ছি? লঘু দ্রবণ, মানে যেখানে দ্রাবকের পরিমাণ কম্পারেটিভলি কম, দ্রবের পরিমাণ কম্পারেটিভলি বেশি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার একটু ভ্যান টফের ডাইলিউট সলিউশনের সূত্রগুলো চলে যাই। তার আগে আমরা একটু যে তিনটা সূত্র করলাম সেই তিনটা সূত্র একটু লিখে নেই। পাই ভ্যারিস সি, পাই ভ্যারিস টি, এই দুটোকেও আমার আবার লঘু দ্রবণের ক্ষেত্রে লঘু এর ক্ষেত্রে লাগবে। যেটা হচ্ছে আমরা একটু আগে দেখালাম, আমি তোমাদেরকে যেটা প্রমাণ করেছিলাম, পাই ভ্যারিস সিটি or পাই equals to k ct অথবা r ct, অথবা c মানে হচ্ছে r n by v t, অতএব পাই v equals to n r t। এটাই ছিল আমার ভ্যান টফের সূত্রের লঘু দ্রবণের জন্য ভ্যান টফের থিওরি, যেটা আদর্শ দ্রবণের আদর্শ গ্যাস সমীকরণের সাথে একই দেখা যায়। এই ছিল আমাদের ভ্যান টফের লঘু দ্রবণ তত্ত্ব। এরপরে আমাদের আজকের আর একটা টপিক থাকবে, তার আগে আমরা এটাকে একটু সামারাইজ করে দেই যে কোনো লঘু দ্রবণের দ্রবটি যদি দ্রবণের তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় গিয়ে ধরো সমান আয়তন দখল করে, তাহলে যে গ্যাসীয় চাপ প্রয়োগ করবে সেটা হবে তার অসমোটিক প্রেসারের সমান। আমরা আদর্শ গ্যাস সমীকরণের সাথে এটাকে এক করে বলছি যে কোনো লঘু দ্রবণের ক্ষেত্রে অবশ্যই দ্রবণের ঘনমাত্রা লঘু হতে হবে। কোনো লঘু দ্রবণের দ্রব যদি দ্রবণের তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে ওই দ্রবণে যে চাপ ওই দ্রবণে দ্রাবকটি যে চাপ প্রয়োগ করবে তা তার অসমোটিক চাপের সমান হবে। এই হচ্ছে আমাদের ভ্যান টফের থিওরি অফ ডাইলিউট সলিউশন। তাহলে আমরা এখানেই শেষ করছি নাম্বার 4 টপিক। আর উই আর লেফট উইথ ওয়ান মোর টপিক, সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার সূত্রের সাথে ভ্যান টফের সমীকরণের কানেকশন। যে তাপগতিবিদ্যার সূত্রের সাথে আমি ভ্যান টফের সমীকরণটাকে কিভাবে প্রকাশ করতে পারি তাপগতিবিদ্যার সাহায্যে, সূত্রের সাহায্যে না, তাপগতিবিদ্যার সাহায্যে। এক্ষেত্রে আমরা রাউল্টের সূত্রটাও পাবো। আচ্ছা, তাহলে প্রথমে একটু আমরা চলে যাই যে ধর একটা সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডারের মধ্যে একটা দ্রাবক আছে এবং দ্রবণ আছে, দুটোই আছে সিলিন্ডারের মধ্যে।
এবং এই দ্রাবক ও দ্রবণকে আমি কি করেছি, একটা অর্ধভেদ্য ঝিল্লি বা পর্দা দ্বারা আমি তাদেরকে আলাদা করে রেখেছি। এখন এই অবস্থায় ধরলাম আমার দ্রাবকের বাষ্পচাপ ধরো পি নট, আর দ্রবণের বাষ্পচাপ যদি পি হয়, তাহলে পি নট বাষ্পচাপের 1 মোল দ্রাবককে পি বাষ্পচাপের দ্রবণে স্থানান্তরিত করতে কি পরিমাণ মুক্ত শক্তি লাগবে? W ইকুয়ালস টু আমরা কি জানি, মাইনাস অফ ডেল্টা জি নট। ডেল্টা জি এর সাথে কার সম্পর্ক ছিল? RT লন কে, এরকম একটা সম্পর্ক ছিল, রাইট? RT লন পি নট বাই পি, RT লন পি নট বাই পি। অ্যাকচুয়ালি এটা ছিল RT লন পি বাই পি নট। এই মাইনাসটার জন্য এই জিনিসটা জাস্ট উল্টে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা RT লন পি বাই পি নট। জাস্ট টু রিমুভ দ্য মাইনাস আমরা এটাকে রিভার্স করে নিয়েছি। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আবার এই দ্রাবককে যদি আমরা অসমোটিক উপায়ে স্থানান্তর করি, তাহলে W হয়ে যাবে, অসমোটিক উপায়ে করতে গেলে W ইকুয়ালস টু PV ছিল, PV এর পরবর্তী হয়ে যাবে পাই ভি। আর আমরা যেহেতু এটা অসমোটিক প্রেসারের জন্য নিচ্ছি এবং লঘু দ্রবণের জন্য নিচ্ছি, সুতরাং V কে আমরা লিখতে পারি V বার ইকুয়ালস টু পাই ভি বার। W ইকুয়ালস টু পাই ভি বার। তাহলে এই দুজনকে আমরা এক করি, পাই ভি বার ইকুয়ালস টু RT লন পি নট বাই পি। আচ্ছা, RT লন কে যদি আমরা এখানে কমন রেখে 1 মাইনাস পি নট মাইনাস পি বাই পি নট। দেখো তো আলটিমেটলি এটা হয় কিনা। পি নট মাইনাস পি বাই পি নট যদি আমরা কমন নেই, সরি মাঝখানে এর পাশে RT মাইনাস কমন নিতে হবে। ওকে, যদি আমরা এই পাশে কমন নিয়ে থাকি তাহলে এইভাবে আমি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি, রাইট? রিঅ্যারেঞ্জ করছি কারণ আছে, এটাকে যেন আমি রাউল্টের সূত্রের সাথে মিলাতে পারি, এই জন্য একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা পাই ভি বারকে কি বলতে পারি? ইকুয়ালস টু এটা কেন বলছি 1 মাইনাস পি নট মাইনাস পি বাই পি নটের মানকে আমরা এটার 1 এর থেকে বাদ দিলে এতই ক্ষুদ্র হয় যে আমরা এটাকে ধরতে পারি পি নট মাইনাস পি বাই পি নট। এটাকে আমরা ব্যবহার করতে পারি, তাই সমীকরণটা পুরো চেঞ্জ হয়ে RT লন পি নট মাইনাস পি বাই পি নট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এটা লিখতে পারি, রাইট? আচ্ছা, আবার একটু খেয়াল করি আমরা রাউল্টের সূত্রে কি পড়েছিলাম। আমরা এই টার্মটুকু দেখো, পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়ালস টু n1 বাই n2, মানে হচ্ছে দ্রবের মোল সংখ্যা বাই দ্রবণের মোল সংখ্যা ইকুয়ালস টু x1 বলা যায় না, সেটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। সুতরাং তাহলে আমরা এটাকে সংক্ষেপে কি বলতে পারি? পাই ভি বার বাই RT ইকুয়ালস টু n1 বাই n2 বলা যায়। পাই ভি বার বাই RT ইকুয়ালস টু n1 বাই n2। উল্টো বললাম না তো, n2 বাই n1, সরি n2 বাই n1 তো ভুলে যাবে তো। n2 বাই n1 হলে n1 পাই ভি বার ইকুয়ালস টু n2 RT, এটুকু আমরা লিখতে পারি। আচ্ছা, এবার একটু খেয়াল করি, n1টা কি? আমার মোল সংখ্যা, রাইট? লঘু দ্রবণ নিয়েছি আমি, লঘু দ্রবণের ক্ষেত্রে মোল সংখ্যাটাকে আমরা কি ধরছি? 1, n1টাকে আমরা 1 ধরে নিচ্ছি। আর এক্ষেত্রে যে আয়তনটা ভি বারটা হচ্ছে মোট আয়তন, ভি ধরবো। তাহলে আলটিমেটলি সূত্রটা দাঁড়াবে কি? পাই ভি ইকুয়ালস টু n2 RT। n2 এর বদলেও আমি বলতে পারি, আচ্ছা ঠিক আছে, এটা n2ই থাক, পাই ইকুয়ালস টু n2 বাই ভি RT।
পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রের মতো কিন্তু আবারও প্রমাণিত হলো। আবার n2/v মানে n/v মানে কি, n/v মানে হচ্ছে ঘনমাত্রা ইকুয়ালস টু সিআরটি, পাই ইকুয়ালস টু আলটিমেটলি, তাহলে আলটিমেটলি আমি সূত্রটা কি করলাম, পাই ইকুয়ালস টু সিআরটি। এই ছিল আমাদের ভ্যান টফ, এটাই তো ভ্যান টফের সূত্র। কোনোভাবে ভিডিওটা একটু স্টপ হয়ে গিয়েছিল, যাই হোক আমি আজকের ক্লাসটাকে এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে।